সুপ্রিয় শিক্ষার্থীরা, খুলনা ইংলিশ একাডেমি এর নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম তোমাদের জন্য। এবং আজকের ভিডিওতে আমরা কমপ্লিটিং সেন্টেন্স সমাধান করব। এটা এসেছিল যশোর বোর্ড 2023-এ। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে 10টা কমপ্লিটিং সেন্টেন্স আছে, যেগুলো আমরা কমপ্লিট আসলে করব। ইনকমপ্লিট অবস্থায় আসছে এবং 2023 সালে আসলে পরীক্ষা হয়েছিল শর্ট সিলেবাসে, এই কারণে হয়তো বা 10টার জন্য 10 মার্ক বরাদ্দ ছিল। বাট তোমরা যারা 25 সাল থেকে পুনরায় এইচএসসি পরীক্ষা দেবা, 25 কি 26, তাদের জন্য কিন্তু 0.5 করে মার্ক থাকবে। দ্যাট মিনস 0.5 গুণ 10 ইজ ইকুয়াল টু 5। ওকে, তো আমরা এই 10টা কমপ্লিটিং সেন্টেন্স শুধুমাত্র কমপ্লিট করব তাই না, আমরা বাংলা মিনিং করে করে বুঝে বুঝে কমপ্লিট করব। এবং তার থেকেও বড় কথা, আমরা যে রুলগুলো দিয়ে আসলে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করব, ওই রুলগুলো তোমাদের সামনে আমি একটু ব্রিফলি সংক্ষেপে তুলে ধরব, যাতে করে তোমরা এই রুলগুলো যদি ভালো করে বুঝতে পারো, তাহলে শুধুমাত্র এই 10টাই না, তোমরা এই 10টা কমপ্লিট করার পরে যদি অন্য একটা বোর্ড কোশ্চেন খুলে বসো, দেখবা যে তোমরা অনেকগুলো সেখান থেকে পাচ্তেছো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমটাতে আছে, ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু। এখানে দেখো, এখানে কি বলতেছে, ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স। ফ্লোরেন্স নাইটেঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন, উইথ এ ভিউ টু। এখন একজন মানুষ কি জন্য নার্স হতে চায়, ধরে নাও সাধারণত সিম্পলি আমরা বই পুস্তকে যেগুলো দেখি যে গরিবদের সেবা করার জন্য, তাই তো। তাহলে এখানে আমরা লিখব গরিবদের সেবা করার জন্য। এখন রুলটা কি, এখানে দেখো উইথ এ ভিউ টু আছে। এখন উইথ এ ভিউ টু যদি সেন্টেন্সে থাকে, তাহলে তারপরে যে ভার্বটা হয়, ভার্ব দিয়ে অবভিয়াসলি শুরু হবে এবং ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা যদি লিখি যে গরিবদের সার্ভ করার উদ্দেশ্যে, দ্যাট মিনস উইথ এ ভিউ টু সার্ভিং দ্য পোর পিপুল, গরিব মানুষদের সেবা করার জন্য ফ্লোরেন্স নাইটেঙ্গেল নার্স হতে চেয়েছিলেন। ওকে, তো এখানে আমাদের রুলটা যেটা, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছ। বি নম্বরেরটাই যাই আমরা। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তো এখানে দেখতে পাচ্ছ ইফ আছে। ইফ আছে মানে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স বোঝার পর আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন নাকি থার্ড কন্ডিশনের স্ট্রাকচারে কমপ্লিট করতে হবে। ওকে, তো দেখো সে বিষয়ে একটু পরে আসে, আমরা একটু বাংলাটা বোঝা নিই। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো তাহলে কি হতো, তাহলে আমি উঠতে পারতাম, তাই না? এটা তো আমরা অনেক আগে থেকেই জানি, পড়েছি বই পুস্তকে, পাখির মতো পাখা থাকলে আমরা উঠতে পারতাম। কিন্তু সেটা আসলে আমরা কোন স্ট্রাকচার অনুযায়ী লিখবো সেটা হচ্ছে বিষয়। দেখো ইফ আছে, ইফের পরে সাবজেক্ট আছে, এরপরে হ্যাড আছে। হ্যাড মানে হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, এটা অর্থাৎ V2, এবং তারপরে অবজেক্ট আছে। তো এটা হচ্ছে মূলত সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। সেটা কি, সেটা হচ্ছে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে তারপরে হয় হচ্ছে সাবজেক্ট যেটা দেওয়া আছে, তারপরে কুড উড মাইটের একটা হয়, তারপরে ভার্ব 1 হয়। তাহলে আমরা দিই ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই কুড, তারপরে কি ভার্ব V1 ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই সাবজেক্ট, আমরা কুড নিয়েছি। কুড মানে হচ্ছে পারতাম, এটা একটু বেশি ভালো শোনায়। উড মাইট যেটাই দেবা কাটার সুযোগ নাই, সবগুলোই রাইট। এরপরে ফ্লাই মানে ভার্বের V1, তারপর অবজেক্ট দিলাম। অবজেক্ট না দিলেও, সেন্টেন্স শেষ করে দিলেও কাটার সুযোগ নেই, এখানে যদি শেষ করে দাও যা হোক। তাহলে আমাদের যদি পাখির মতো পাখা থাকতো, আমরা আকাশে উড়তে পারতাম। ওকে, তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এটা আমরা সমাধান করলাম। এরপরে আমরা সি নাম্বারে আসি। ইউনিটি ইজ এ স্ট্রেংথ মানে কি, একতাই বল। এরপরে আসে হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, তারপরে ফাঁকা। এখন এটা কিন্তু কোনো রুল অনুযায়ী হবে না, রুল থেকে এটা আসে নাই, এটা হচ্ছে একটা প্রোভার্ব মানে প্রবাদ থেকে এসেছে।
এবং কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের 10টা 11টা 12টার মতো রুল নখদর্পণে রাখতে হবে ঠিকই, পাশাপাশি কিন্তু 20টা থেকে 30টার মতো প্রভাব তোমাদের একদম মুখস্থ অর্থসহ মুখস্থ থাকতে হবে, কারণ পরীক্ষায় অনেকগুলোই তোমরা দেখবা যে প্রবাদ থেকে এসেছে। তাহলে এই প্রবাদটা হচ্ছে এইরকম, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, মুখস্থ থাকতে হবে এগুলো। ডিভাইডেড উই ফল অর্থাৎ একতা থাকলে হচ্ছে আমাদের উত্থান, আর ডিভাইড বিভাজ্য হয়ে গেলে আমাদের পতন, এরকমই একটা মিনিং কিন্তু এখানে আসে। ওকে, একটা প্রভাব। আচ্ছা, এরপরে ডি নাম্বারে দেখো কি আছে। প্রথমে দেওয়া আছে টাইম প্লেজ এ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ, এতটুকু হচ্ছে কুলু হিসাবে আমাদের দেওয়া হচ্ছে। এর মানে কি, সময় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ওকে, উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না আনলেস মানে হচ্ছে যদি না, কি না হলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। এখানে অনেক কিছু দেওয়া যায়, আনলেস উই স্টাডি হার্ড, আনলেস উই ওয়ার্ক হার্ড, অনেক কিছু। বাট এখানে সময় নিয়ে একটা ক্লু দেওয়া আছে যে সময় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কাজেই আমরা জীবনে উন্নতি করতে পারবো না যদি না আমরা সময় কাজে লাগাই, অথবা যদি না আমরা সময়ের সর্বোচ্চ ব্যবহার করি, এরকম কিছু দিলেই কিন্তু সেই সেন্টেন্সটা সঠিক হবে। তাহলে উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস উই মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, মানে কি, যদি না আমরা সময়ের সর্বোচ্চ ব্যবহার করি। এখন এখানে রুলটা হচ্ছে, সেন্টেন্সে যদি আনলেস থাকে তাহলে আনলেসের আগে যে টেন্সে এতটুকু থাকবে, আনলেসের পরে ওই একই টেন্সে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এখানে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে আমাদের করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আনলেসের পরে সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। ওকে, নেগেটিভ হবে না, কারণ আনলেসটাই কিন্তু নেগেটিভ, যদি না। হোপফুলি বুঝতে পেরেছো। এবার আমরা ই নাম্বার একটু দেখি। হোয়েন এভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস হি ড্যাশ, এখানে একটু ক্লু দেওয়া আছে, আই হ্যাভ নেভার সিন হিম কামিং টু আওয়ার হাউস এমটি হ্যান্ডেড, আমি কখনোই তাকে আমাদের বাড়িতে খালি হাতে আসতে দেখিনি। অর্থাৎ বুঝতেই পারতেছো যে যখনই আমার আঙ্কেল আমাদের বাড়িতে আসে সে কিছু নিয়ে আসে, এরকম কিছু একটা বোঝাইতে চাইছে। অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে সে কিছু নিয়ে আসে এই বিষয়ক কিছু। তবে এখানে একটা রুল আছে, রুলটা হচ্ছে হোয়েন এভার যদি সেন্টেন্সে থাকে, এই হোয়েন এভারেও কিন্তু সবসময় আগে পরে একই টেন্স হবে। ওকে, তাহলে হোয়েন এভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস হি ব্রিংস সামথিং ফর মি, ফর আস দিতে পারো, অথবা দিতে পারো হি ব্রিংস চকোলেটস ফর মি, আমার আঙ্কেল যখন আমাদের বাড়িতে আসে তখন সে আমার জন্য চকলেট আনে। ওকে, হোয়েন এভার রুলটা হচ্ছে হোয়েন এভারের পরে যেটা থাকবে, এটা যদি হোয়েন এভারের আগেও থাকতো একই হতো, কাজে আগে পরে বিষয়টা কিন্তু বুঝতে হবে একটু। এটাও কিন্তু ওই একই টেন্সেই আমি লিখেছি। ওকে, এবার এফ নাম্বারে যদি একটু যাই, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ। এখন এটা একটা রুল, হাই টাইমের একটা রুল। হাই টাইম সাধারণত কোন ক্ষেত্রে থাকে, যে আমরা হয়তো খারাপ কিছু করি যা আমাদের বন্ধ করা উচিত, এই ধরনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখবা যে হাই টাইম, আমাদের কোনো একটা অভ্যাস যেটা আমাদের বন্ধ করতে হবে, এটাই প্রকৃষ্ট সময়, এটাই সঠিক সময় এটা করার। ওকে, এখানে দেখো একটু ক্লু দেওয়া আছে, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, মানে কি, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমরা যদি একটু মেলাই, কি এমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যেটা আমরা করি এবং যেটা আমাদের বন্ধ করা উচিত। ধরো যে স্মোকিং, রাইট, প্রথমে আমাদের মাথায় এটাই চলে আসবে, স্মোকিং। তাহলে ইট ইজ হাই টাইম ইউ, আমাদের স্মোকিং বন্ধ করার কিছু লিখতে হবে। এখন রুলটা হচ্ছে হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে ভার্বের V1 হয়, আর হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের V2 হয়। অর্থাৎ সাবজেক্ট যেহেতু এখানে দেওয়াই আছে, আমাদের দিতে হবে ইউ স্টপড, STOPPED, স্টপড, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, স্মোকিং, আইএনজি যোগ, এটা রুল না, স্মোকিং মানে হচ্ছে সিগারেট খাওয়া, তো সেই হিসাবে। এখন এখানে যদি ইউ দেওয়া না থাকতো তাহলে আমরা দিতে পারতাম ইট ইজ হাই টাইম ইউ স্টপড স্মোকিং,
অথবা আমরা এটা দিতে পারতাম ইট ইজ হাই টাইম টু স্টপ স্মোকিং। ওকে, যেহেতু ইউ দেওয়া আছে সেহেতু টু দেওয়ার কোনো সুযোগ নাই, সেহেতু V2 দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে ইউ স্টপড স্মোকিং। এটাই উচিত সময়, প্রকৃষ্ট সময়, সঠিক সময় ধূমপান বন্ধ করার তোমার জন্য। ওকে, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরটাই যায় জি নাম্বারে। দ্য বক্স ইজ ভেরি হ্যাভি। বক্সটি অর্থাৎ বাক্সটি অনেক ভারী। ক্লু দিছে আর ইউ স্ট্রং এনাফ। এতটুকুর মানে কি, তুমি কি যথেষ্ট শক্তিশালী কি করার জন্য? সিম্পল, এটা বহন করার জন্য। কাজে আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি ইট অ্যালোন দিয়ে দিতে পারি, না দিলেও ভুল হবে না। ওকে, এটা কিন্তু কোনো রুল অনুযায়ী হয় না, এটা জাস্ট সিম্পলি কমন সেন্স থেকে বুঝতে হবে এবং ভোকাবুলারি ঠিক রেখে সেন্টেন্স ঠিক রেখে সেন্টেন্সটা কমপ্লিট করে দিতে হবে। বক্সটা অনেক ভারী, তুমি কি একা এটা বহন করতে পারবে কিনা। ওকে, এরপরে আসা হচ্ছে 8 নাম্বার। জন ইজ ফন্ড অফ রিডিং। জনের পড়তে অনেক ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, তাই তো? ওয়েন এভার হি গোজ টু দ্য বুক ফেয়ার, যখনই সে বই মেলাতে যায়। এখন একজন মানুষ যার বই পড়তে ভালো লাগে এবং সে যখন বই মেলাতে যাবে তখন কি হবে? সে বই কেনে, তাই না? এটা দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কোন রুলে হবে? সিম্পল এখানে দেখতে হবে হোয়েন এভার আছে, অর্থাৎ হোয়েন এভার থাকা মানে যেটা দেওয়া আছে সেটা যে টেন্সে হবে, যেটা দেব সেটা একই টেন্সে হবে। তাহলে ধরো যে হোয়েন এভার হি গোস টু দ্য বুক ফেয়ার হি বাইজ সাম বুকস, সে কিছু বই কেনে। এখন এটা বিভিন্নভাবে দেওয়া যায়, হি বাইজ সাম বুকস, হি বাইজ অ্যাট লিস্ট ওয়ান বুক, সে অন্ততপক্ষে একটা বই কেনে, অথবা হি বাইজ বুক, সে বই কেনে, হি বাইজ এ লট অফ বুকস, তাও দিতে পারো। এটা নির্ভর করবে তোমার ভোকাবুলারির গভীরতা, তোমার সেন্টেন্স বানানোর ক্যাপাসিটি, টেন্স কতটুকু জানো সব কিছুর উপর। বাট মোটামুটি গ্রামার ঠিক রেখে অর্থসঙ্গতি ঠিক রেখে দিলেই কিন্তু মার্ক পাবা। আই নম্বরে দেখি রিমা ইজ এ গুড সিঙ্গার, অর্থাৎ রিমা ভালো গান গায়, তাই তো, ভালো শিল্পী। শি সিংস সো ওয়েল দ্যাট, সে এত ভালোই গান করে যে, যে কি, সে এত ভালোই গান করে যে সবাই তাকে প্রশংসা করে, সবাই তাকে পছন্দ করে। সে এত ভালোই গান করে যে সে ভবিষ্যতে পপুলার হতে চায়, অনেক কিছু দেওয়া যায়। কিন্তু এখানে একটা রুল মেনটেন করে আমাদের সেন্টেন্সটা গঠন করতে হবে, সেটা হচ্ছে সো ডট 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 দ্যাট। ওকে, সেন্টেন্সে যদি সো ডট 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 দ্যাট থাকে তাহলে পরবর্তী অংশে ক্যান অথবা কুড দিতে হবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড দিতে হবে। এখন এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান দিতে হবে, আর ক্যানের পাস্ট ফর্ম যেহেতু কুড, সব ক্ষেত্রে যে কুড মানেই পাস্ট ফর্ম বোঝায় সেটা না, তবে ক্যানের পাস্ট ফর্ম কিন্তু কুড। এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড দিতে হবে। এখন এটা আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তার মানে শি সিংস সো ওয়েল দ্যাট, তবে এখানে রুলটা হচ্ছে সো ডট 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 দ্যাট, এবং এরপরে এটা থাকলে ক্যান অথবা কুড বসবে এবং সেন্টেন্স সবসময় একই টেন্সে হবে। লাস্টেরটা একটু দেখি, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এরপর আছে ড্যাশ। বাংলাদেশ যেহেতু একটা কৃষি নির্ভর দেশ, এখানে একটা ড্যাশ আছে এবং এখানে একটা ক্লু আছে, উই শুড পুট এমফ্যাসিস অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টরস। তো আমরা এটা দিয়ে একটু সেন্টেন্সটা কমপ্লিট করি। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, সেহেতু সেন্টেন্সটা আমরা এইভাবে কমপ্লিট করতে পারি যে বাংলাদেশের অর্থনীতি এগ্রিকালচারের উপর নির্ভরশীল, বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। কাজে আমরা দিতে পারি সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ইটস প্রোনাউন ব্যবহার করব, ইটস ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এখন এখানেও কিন্তু একটা রুল হয়েছে, কি রুল? সিন্স, সিন্সের আগে যে টেন্স হবে সিন্সের পরে একই টেন্সের সেন্টেন্স হবে। সিন্সের পরে এখানে দেওয়া আছে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, প্রেজেন্ট টেন্সে আছে, কাজে বাকিটুকু যেটা আমরা করেছি সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্স হবে। আগে পরের বিষয়টা নিয়ে কনফিউশন আসতে পারে। দেখো, যদি এরকম থাকতো এই সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি এটা পরে থাকতো এবং এটা দিয়ে সেন্টেন্স শুরু হতো তাহলে কিন্তু একই হতো। ওকে, এটা কিন্তু কোনো ভুল না। কাজেই
বাংলাদেশ যেহেতু একটা কৃষি নির্ভর দেশ, এর অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। ওকে, তো এই নিয়ে কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম 10টা সেন্টেন্স, এবং আমরা শুধু কমপ্লিটই করি নাই, এখানে কিন্তু খুব সম্ভবত আমরা 8টা রুল নিয়েও আলোচনা করেছি। ওকে, অর্থাৎ এই ভিডিওটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এখন যদি তোমরা অন্য একটা বোর্ডে গিয়ে একটু ট্রাই করো কমপ্লিট করার, আমার মনে হয় যে এই রুল ফলো করে তোমরা অনেকগুলোই করতে পারবা। কাজে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। সামনের ভিডিওতে আমরা নতুন কোনো বোর্ডের সলিউশন নিয়ে চলে আসবো। থ্যাংকস ফর ইয়োর টাইম।